হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেটা পড়ব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত একটা বিশেষ অধ্যায়, আধুনিক যুগের কাব্য সাহিত্য। পরিষ্কার এখানে বলাই রয়েছে আধুনিক যুগের কাব্য সাহিত্য, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী থেকে শুরু করে এখনকার দিন পর্যন্ত যে কবিদের কাব্য সাধনা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে, তাদের কথাই আমরা পরপর আলোচনা করতে থাকব। এবার এটা যেহেতু একটা বিশাল অধ্যায়, সেই জন্য এটাকেই আমি ছোট ছোট কয়েকটা পর্বে ভাগ করে নিয়েছি। আজকের পর্বে আমরা কি দেখব? আজকের পর্বে আমরা দেখব রবীন্দ্রেতর কবিদের কাব্য সাধনা। রবীন্দ্রেতর কবি কাদের বলা হবে? রবীন্দ্রেতর কবি, তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো এই কথাটার, রবীন্দ্র যোগ ইতর, ইতর মানে এখানে ছোট লোক বা অসম্মানজনক কেউ নয়, ইতর কথাটার মানে এখানে অন্যান্য। অর্থাৎ রবীন্দ্র প্রতিভা যখন স্বমহিমায় বাংলা সাহিত্য জগৎকে উজ্জ্বল করে তুলেছে, সেই রবীন্দ্র বৃত্তে থেকেও যে কয়েকজন কবি তাদের আপন প্রতিভা বলে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন, তাদেরকেই বলা হচ্ছে রবীন্দ্রেতর কবি। অর্থাৎ কিনা রবীন্দ্রনাথ ছাড়া রবীন্দ্র যুগের যে অন্যান্য উল্লেখযোগ্য কবি, উল্লেখযোগ্য কারা তারা? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার এবং অতি অবশ্যই কাজী নজরুল ইসলাম। তাহলে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, এদেরকেই আমরা বলছি রবীন্দ্রেতর উল্লেখযোগ্য কবি। আর অনেকেই হয়তো আছেন, কিন্তু এই তিনজনই রবীন্দ্র যুগে আপন প্রতিভা বলে বাংলা সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছিলেন। এবার এদেরকে নিয়ে আমরা সাধারণভাবে কিরকম ভাবে আলোচনাতে যাব, প্রত্যেকেরই আমরা যেভাবে আলোচনাটাকে সাজিয়েছি, ধরো আমরা যখন প্রথম জনকে নিয়ে কথা বলছি, অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্তকে নিয়ে যখন কথা বলছি, তখন তার কবি পরিচিতি, তার সম্পর্কে প্রাথমিক কথাবার্তা আমরা জেনে নেব, তার কাব্য রচনার বৈশিষ্ট্য বা কবি প্রতিভার যে বিশেষত্ব, সেই দিকটি আলোচনা করে নেব, এবং সব শেষে একেবারে অধ্যায়টার শেষে গিয়ে আমরা প্রশ্ন উত্তর আলোচনাতে যাব। এইরকম ভাবেই যখন আমরা ধরো 2 নম্বর, অর্থাৎ মোহিতলাল মজুমদার, তাঁরও কবি পরিচিতি, তার কি কি কাব্যগ্রন্থ আছে, তার জন্ম মৃত্যু সাল ইত্যাদি প্রাথমিক বিষয়গুলো জেনে তার কবি স্বভাব, কারণ খেয়াল রাখতে হবে যে প্রত্যেক সাহিত্যিকই কিন্তু প্রত্যেকের থেকে আলাদা, প্রত্যেকের কাব্য বৈশিষ্ট্য বলো, কবি প্রতিভা বলো, স্বকীয়তা আছে বলেই তারা অনন্য সাধারণ, তারা একে অপরের মতো নন। সেই জন্য প্রত্যেকের কাব্য রচনার বৈশিষ্ট্য, কবি প্রতিভার বিশেষত্ব আমাদের আলাদা করে আলোচনা করে নিতে হবে। কেমন? তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের টপিক, রবীন্দ্রেতর কবি, অর্থাৎ প্রথম জনকে নিয়ে আমরা শুরু করছি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কেমন? যতীন্দ্রনাথ সেনগুপ্তকে নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে। কবি পরিচিতি অংশে দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছবি তোমাদের কাছে চলে এলো। তাঁর লেখা 3টি কাব্য গ্রন্থের ছবি তোমাদের কাছে আমি তুলে ধরেছি। একটা হচ্ছে মরুমায়া, সায়ম এবং নিশান্তিকা। যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবৎকাল 1887 থেকে 1954। কেমন?
তাহলে তার ছবি, তার বিভিন্ন বইয়ের ছবি, তার জন্ম মৃত্যু সাল, যেগুলো আমাদেরকে জানতেই হবে, কারণ সাহিত্য এমনই একটা বিষয় যেখানে তুমি শুধু কবি কটা বই লিখেছেন, তার মধ্যে দিয়ে কি পরিচয় ফুটে উঠলো তা নয়। কবির সময়কালটা তোমাকে জানতে হবে, যে কোন সময়ে বসে তিনি কাব্য বা সাহিত্য সৃষ্টি করছেন, কারণ সাহিত্যকে বলাই হয় সমাজের দর্পণ। সুতরাং সেই অবস্থাটা, সেই সামাজিক প্রেক্ষাপটটা কিভাবে তার কবিতায় ফুটে উঠছে, উপরন্তু তার ব্যক্তিগত যে কবি স্বভাব, তার যে প্রতিভার স্ফুরণ কিভাবে তার কাব্যগ্রন্থের মধ্যে আসছে, সেটা তো অবশ্যই আমরা আলোচনা করব। নেক্সট তাহলে আমরা দেখে নেব যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের নাম। মরীচিকা, মরুশিখা, মরুমায়া, পর পর তিনটে কিন্তু রচিত এবং প্রকাশিত হয়েছে। দেখো, একটা 1922, একটা 1927, একটা 1930। কাজে এই সিকোয়েন্সটা একটু মেনটেন করতে পারলে ভালো। মরীচিকা, মরুশিখা, মরুমায়া। এছাড়া রয়েছে সায়ম, 1941 সালে প্রকাশিত, ত্রিজামা, 1948 সালে প্রকাশিত। মৃত্যুর পর প্রকাশিত হচ্ছে নিশান্তিকা, 1957 সালে, এবং কবিতার সংকলন গ্রন্থ, অনেকগুলো কবিতা একসঙ্গে যে সংকলন গ্রন্থ, তার নাম অনুপূর্বা, প্রকাশকাল 1946। ঠিক আছে, এইটা তাহলে কবি সম্পর্কে আমরা প্রাথমিক যে কথাগুলো না জানলেই নয় সেগুলো জেনে নিলাম। জন্ম মৃত্যু এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পর্কে পরিচিত হলাম। এবারে এইগুলোর ওপর ভিত্তি করেই আমরা কবি স্বভাবের বৈশিষ্ট্য, কবি প্রতিভার বিশেষত্বতে যাব। কিরকম বলা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবে, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলাই হয় দুঃখবাদী কবি। এবারে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি আখ্যা দেওয়া হলেও তিনি সামগ্রিকভাবে দুঃখবাদী কবি নন। বরং কি হয়েছে, জীবনকে নিজের প্রত্যাশিত রূপে না পেয়েই তার মন হয়ে উঠেছে কঠিন। ধর্ম বলো, প্রেম বলো, প্রচলিত কাব্য ভাবনা তার আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছে। এবং এরই ফল হিসেবে যেটা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের স্তুতি অন্যান্য কবিদের প্রিয় বিষয়, কিন্তু সংশয়বাদী কবি যতীন্দ্রনাথ সেই প্রকৃতির সৌন্দর্যকে সৌন্দর্য হিসেবে গ্রহণ করতে পারেননি, বরং প্রকৃতির রূপলাবণ্যের এই যে বাহ্যিক আয়োজন, তার চোখে সর্বনাশা প্রলোভন ছাড়া আর কিছুই নয়। সেই জন্যেই সন্ধেবেলাকার যে মায়াময় রূপ, সেটিকে তিনি তুলনা করছেন কিসের সঙ্গে? মোহময়ী বারাঙ্গনার সঙ্গে। কি বলছেন? কবিতার কোটেশন তুলে ধরেছি আমি একটা। বজ্র লুকাতে রাঙা মেঘ হাসে, পশ্চিমে আনমনা, রাঙা সন্ধ্যার বারান্দা ধরে রঙিন বারাঙ্গনা। অর্থাৎ প্রথম থেকে একটু আমরা দেখে নেব, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে আখ্যাত করা হয় দুঃখবাদী কবি রূপে। অর্থাৎ তার কবি প্রতিভার মধ্যে সামগ্রিকভাবে যে বৈশিষ্ট্যটি ফুটে ওঠে, সেটা হচ্ছে দুঃখের কথা। কবি যেন সবসময় দুঃখ নিয়েই তার মধ্যেই ডুবে আছেন, মগ্ন হয়ে আছেন। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে বিচার করি, তাহলে দেখব যে কবিকে কিন্তু সামগ্রিকভাবে দুঃখবাদী কবি বলা যাচ্ছে না। এটা তার কবি প্রতিভার বা তার কাব্য রচনার একটা পর্যায় মাত্র, যেখানে কি হয়েছে, জীবনকে তিনি যেভাবে পেতে চেয়েছিলেন সেই প্রত্যাশিত রূপে পাননি, আর সেই জন্যেই তার মন হয়ে উঠেছে কঠিন। আর সেই জন্যেই যা যা সাধারণ মানুষে বিশ্বাস করে, সেই ধর্ম বা প্রেম বা প্রচলিত কাব্য ভাবনা বা প্রকৃতির সৌন্দর্য,
সমস্ত কিছুকে আক্রমণ করে তিনি তার সাহিত্য রচনা করছেন। সেই জন্যই বলা হচ্ছে যে সব কবিরই প্রিয় বস্তু বা প্রিয় বিষয় হচ্ছে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা। সেখানে যতীন্দ্রনাথ সেনগুপ্ত কিন্তু প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে পারেননি, বরং প্রকৃতির সৌন্দর্যকে তার মনে হচ্ছে একটা সর্বনাশা প্রলোভন যেন। সেই জন্যেই যখন সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে নামছে, সেই মায়াবী সন্ধ্যাটাকে তিনি তুলনা করছেন মোহময়ী বারাঙ্গনার সঙ্গে। বারাঙ্গনা বা বারনারী যাদের কাজই হচ্ছে নিজের রূপের প্রলোভনে পুরুষ মানুষদেরকে ফাঁদে ফেলা, নিজের রূপের ছলনায় তাদেরকে ভুলিয়ে রাখা। কবির ঠিক সেরকমটাই মনে হচ্ছে প্রকৃতিকে, যে প্রকৃতি ছলনাময়ী, সেই প্রকৃতি যেন মোহময়ী বারাঙ্গনার রূপ ধরে মানুষকে ভোলাতে চাইছে কিছুক্ষণের জন্য। আসলে এ প্রকৃতির ছলনা বা ফাঁদ ছাড়া আর কিছুই নয়। সেই জন্য কি বলছেন? তিনি বলছেন, বজ্র লুকাতে রাঙা মেঘ হাসে, পশ্চিমে আনমনা, ঠিক যেন রাঙা সন্ধ্যার বারান্দা ধরে রঙিন বারাঙ্গনা। অর্থাৎ রঙিন রাঙা হয়ে উঠছে যখন সন্ধেটা, সেই সন্ধেবেলায় বারান্দা ধরে দাঁড়িয়ে থাকা, সাজগোজ করে রঙিন হয়ে থাকা বারাঙ্গনা যেরকম প্রলোভিত করে মানুষকে, ঠিক সেই রকম ভাবেই পশ্চিম গগনে রাঙা মেঘ হাসছে, কারণ তার আড়ালে বজ্র সে লুকিয়ে রেখেছে। তাহলে এটাই হচ্ছে প্রকৃতির সেই ছলনাময় দিকটা, যে তুমি আসলে কঠিন, তুমি আসলে আমাকে দুঃখই দেবে, শুধু বাইরে এই সুন্দর সাজগোজের আবরণটা করে রেখেছো যাতে তোমার ফাঁদে আমি সহজে ধরা দিই। তাহলে এখানেই আমরা বুঝতে পারলাম যে প্রকৃতির সৌন্দর্য অন্যান্য কবিদের কাছে প্রিয় বিষয় হলেও যতীন্দ্রনাথ একটা সময় পর্যন্ত কিন্তু সংশয়বাদী কবি ছিলেন, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যে আস্থা স্থাপন করতে পারছেন না। আর সেই জন্যেই তিনি সন্ধ্যা প্রকৃতিকে মোহময়ী বারাঙ্গনা রূপে কল্পনা করছেন। কিন্তু যেটা আমি বললাম, এটা কবির কাব্য সাধনার, কবি জীবনের একটা পর্যায় মাত্র। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখছি যে প্রথম পর্যায়ের কাব্যে কবি এমনকি ঈশ্বরের প্রতিও ঘৃণা বা অবিশ্বাস প্রকাশ করেছেন। তাহলে জগৎ, জীবন, ধর্ম, প্রেম, প্রকৃতির সৌন্দর্য, এমনকি ঈশ্বর, সমস্ত কিছুর প্রতি কবির একটা সংশয়, কবির অবিশ্বাস, কবির ঘৃণা, বিরক্তি সবকিছু প্রকাশিত হয়েছে। কেন প্রকাশিত হয়েছে? কারণ জীবনকে তখন তিনি নিজের প্রত্যাশিত রূপে পাননি, যেভাবে পেতে চেয়েছিলেন। কিন্তু এরপরে একটা কিন্তু রয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাব্যে আমরা কবির মনোজগতের পরিবর্তন ঘটছে দেখতে পাচ্ছি। যে কবি একসময় বলেছিলেন প্রেম বলে কিছু নাই, সেই কবি সমাধান কবিতায় কি বলছেন? আবার আমি কোটেশন এনেছি, আজ মনে হয় এ দগ্ধ ভালো সেই ছিল মোর প্রেম। তাহলে যে কবি একসময় ধর্ম, প্রেম, ঈশ্বর চিন্তা সমস্ত কিছুর প্রতি অনাস্থা প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে প্রেম বলে কিছু হয় না, সেই কবি কিন্তু সমাধান কবিতায় সম্পূর্ণ বিপরীত কথা বলছেন, যে যে প্রেম যন্ত্রণা দিচ্ছে, যে প্রেম দগ্ধতা আনছে, সেই প্রেমই আমার ভালো ছিল। আবার আমরা এও দেখতে পাচ্ছি শিব স্তোত্র, ভাঙা গড়ার মতো কবিতায় কবির বিশিষ্ট ঈশ্বর চিন্তারও প্রতিফলন ঘটছে। খেয়াল রেখো, প্রথম পর্যায়ের কাব্যে কিন্তু কবি ঈশ্বরের প্রতি অনাস্থা, অবিশ্বাস, ঘৃণা প্রকাশ করেছিলেন। সুতরাং কবি দুঃখবাদী নিশ্চয়ই, সংশয়বাদী নিশ্চয়ই,
কিন্তু সেটা তার কাব্য জগতের একটা নির্দিষ্ট পর্যায়, যখন তিনি জগৎ এবং জীবনকে তার প্রত্যাশিত রূপে পাচ্ছেন না। এরপর যখন দ্বিতীয় পর্যায়ের কাব্য আমরা পাচ্ছি, কারণ একটা মানুষ চিরকাল তো একরকম থাকতে পারে না, তার মনোজগতের পরিবর্তন ঘটছেই, সবসময় ঘটতে থাকছে। ঠিক সেই কারণেই কবি যতীন্দ্রনাথেরও যখন মনোজগতের পরিবর্তন ঘটলো, তখন আমরা দ্বিতীয় পর্যায়ের কাব্যগুলোতে দেখলাম কিন্তু যে প্রেমকে তিনি একসময় সংশয় করেছিলেন, সন্দেহ করেছিলেন, সেই প্রেমকেই বলছেন সেই আমার ভালো ছিল। যে ঈশ্বরের প্রতি তিনি ঘৃণা প্রকাশ করেছিলেন, অবিশ্বাস প্রকাশ করেছিলেন, তার পরবর্তী কবিতাগুলোতে বিশিষ্ট ঈশ্বর চিন্তা, ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাসের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব এটারই আরো পরবর্তী ধাপ রয়েছে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি একান্তভাবেই মানবতাবাদী অর্থাৎ যিনি মানুষকে বিশ্বাস করেন, মানুষে বিশ্বাস করেন। মানবতাবাদের প্রেরণাতেই তার চেতনায় কৃষকের হাতের যে কাস্তে আর শিবের জটার চন্দ্রকলা একাকার হয়ে যাচ্ছে। কচি ডাব বলে তার একটি বিখ্যাত কবিতা আছে, যেখানে বৃদ্ধ ডাব বিক্রেতার মধ্যে তিনি যেন শিবকে দেখতে পাচ্ছেন। তাহলে ভাবতে পারো, একটা মানুষ একটা সময় ধর্ম, প্রেম, ঈশ্বর চিন্তা কোনো কিছুতেই যার আস্থা ছিল না, সেই মানুষটাই কতখানি পরিবর্তিত হলেন, তার মন কতটা পরিবর্তিত হলো, যার জন্য তিনি ঈশ্বর চিন্তাতে ফিরলেন, প্রেমে আস্থা প্রকাশ করলেন, এমনকি মানুষের প্রতিও বিশ্বাস প্রদর্শন করলেন। মানবতাবাদ, মনুষ্যত্ব, মানুষই সত্য, মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান, যেটা রবীন্দ্রনাথেরও জীবন দর্শন, সেই জীবন দর্শনের প্রতিফলন আমরা পেলাম কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মধ্যেও। মানবতাবাদের প্রেরণাতেই কৃষকের হাতের যে কাস্তেটা দেখবে, যেটা দিয়ে ধান কাটে কৃষক, ওই যে বাঁকা রূপটা, সেটা যেন ঠিক শিবের জটায় যে বাঁকা চাঁদ, এই দুটো একাকার হয়ে যাচ্ছে। আবার কচি ডাব বলে যে কবিতাটা, সেখানে যখন এক বৃদ্ধ ডাব বিক্রেতা ডাব চাই বলে ডাব বিক্রি করতে করতে যাচ্ছে, তার মধ্যে তিনি যেন সেই অনাদি অনন্ত শিবের দর্শন লাভ করতে পারছেন। এবারে আমরা দেখব যে কবির কাব্য ভাষা বা আঙ্গিক শিল্পকলা, সেখানে তার অভিনবত্ব কেমন। একেবারেই আটপৌরে ভাষা ব্যবহার করেছেন। আটপৌরে মানে ঘরোয়া যে ভাষা, খুব সহজ সরল, সবাই বুঝতে পারে এমন ভাষা ব্যবহার করেছেন। আর নতুন ধরনের চিত্রকল্প মানে ইমেজারি। এই যে যেটা একটু আগে বললাম, যে কৃষকের হাতের কাস্তে আর শিবের জটার চন্দ্রকলা, এটা একটা ইমেজারি। আবার বৃদ্ধ ডাব বিক্রেতার মধ্যে তিনি শিবের দর্শন পাচ্ছেন, এটা আরেকটা ইমেজারি। এরকম ভাবে কেউ ভাবেনি এর আগে। সুতরাং একে ভাষা খুব সহজ, বুঝতে অসুবিধে হচ্ছে না, এবং সেই সহজ ভাষাতেই তিনি অসাধারণ অভিনব কিছু ইমেজারি বা চিত্রকল্পে প্রয়োগ করছেন, যার মধ্যে দিয়েই তার অভিনবত্বের স্বাক্ষর আমরা পাচ্ছি। আর যেটা বলছিলাম, রবীন্দ্র বৃত্তে অবস্থান করছেন এরা তিনজনই, সেই জন্য রবীন্দ্র প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করতে পারছেন না। এটা ঠিক, এটা ভুল নয়, কিন্তু সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে জগৎ এবং জীবনকে দেখছেন, এবং এই বিশেষত্বের কারণেই বাংলা কাব্যের ইতিহাসে তিনি অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনি আজও স্মরণীয় হয়ে রয়েছেন। যেটা বললাম,
যে মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান, এটা স্বয়ং রবীন্দ্রনাথেরই জীবন দর্শন। রবীন্দ্রবৃত্তে থেকে সেই জীবন দর্শনের দ্বারা যতীন্দ্রনাথও প্রভাবিত হচ্ছেন। সুতরাং রবীন্দ্র প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করতে পারছেন না, কিন্তু তিনিও একজন স্বতন্ত্র মানুষ, তার দেখার ভঙ্গিও আলাদা। সেই যে পুরোপুরি আলাদাভাবে তিনি জগৎ এবং জীবনকে দেখছেন, এই বিশেষত্বটার কারণেই বাংলা কাব্যের ইতিহাসে রবীন্দ্রেতর কবি হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের সময়ে তিনিও কিন্তু একজন অনন্য সাধারণ কবি। কেমন? আচ্ছা, এটা তো একটা কথা গেল। আর দেখবে পড়াতে পড়াতে আমি কিছু কোটেশনের ব্যবহার করেছি, উদ্ধৃতির ব্যবহার। তোমরাও ব্যবহারটা করবে, কারণ একজন টানা উত্তর লিখে যাচ্ছে, আর একজন যে পয়েন্টগুলো দিচ্ছে সেই পয়েন্টের উপযোগী যথাযথ উদ্ধৃতি ব্যবহার করছে। সেই দ্বিতীয় ব্যক্তির উত্তর কিন্তু আলাদা একটা ওয়েটেজ ক্যারি করবে, সেটা সবসময় খেয়াল রেখো। কেমন? এই তাহলে আমাদের হয়ে গেল যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নেক্সট এবার আমরা যাকে দেখব, যিনি 2 নম্বর রবীন্দ্রেতর কবিদের মধ্যে যিনি দ্বিতীয় উল্লেখযোগ্য কবি, তিনি অতি অবশ্যই মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদার সম্পর্কে আমরা প্রাথমিক কথাগুলো আগে জেনে নিই। মোহিতলাল মজুমদার স্বয়ং বিশ্বরণী বইটির প্রচ্ছদ, সরগরল বইটির প্রচ্ছদ, মোহিতলাল মজুমদারের জীবৎকাল 1888 থেকে 1952, এইটা হচ্ছে তার সম্পর্কে আমাদের একদম প্রথম দিককার কথাবার্তা। তার ছবি তোমরা দেখে নিলে, তার কয়েকটি বই, আরো অনেক বই আছে, কিন্তু আমি এখানে 2টি বইয়ের প্রচ্ছদের ছবি তোমাদের সুবিধের জন্য আনলাম, এবং তার জীবৎকালটাও তোমরা পেয়ে গেলে 1888 থেকে 1952। এবারে আমরা দেখব যে কবি মোহিতলাল মজুমদারের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি। প্রথমেই আসছে দেবেন্দ্র মঙ্গল। এটা আসলে সনেট গুচ্ছ, প্রকাশকাল 1922। কবির একজন আত্মীয় ছিলেন দেবেন্দ্রনাথ সেন, তার প্রশস্তি করে অর্থাৎ তার প্রশংসা করে 16টা সনেট লেখা হয়েছিল। এই 16টি সনেটের সংকলন হচ্ছে দেবেন্দ্র মঙ্গল বইটি। এছাড়াও কি কি রয়েছে? স্বপন পসারি কাব্যগ্রন্থ 1922 সালে প্রকাশ, বিশ্বরণী যে বইটির প্রচ্ছদের ছবি তোমরা দেখলে 1927 এর প্রকাশকাল, সরগরল যার প্রচ্ছদের ছবিও আমি দেখালাম প্রকাশকাল 1936, হেমন্ত গোধূলি প্রকাশকাল 1941, ছন্দ চতুর্দশী এই গ্রন্থটিরও প্রকাশকাল 1941। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে কবি মোহিতলাল মজুমদারের সম্পর্কে একদম প্রাথমিক ধারণা, অর্থাৎ যেটুকু আমাদের জানতেই হবে। এরপরে আমরা চলে যাব যে কবি মোহিতলাল মজুমদার কিভাবে রবীন্দ্রনাথ তো বটেই, তার সময়কার আরো অন্যান্য কবিদের থেকে আলাদা হয়ে যাচ্ছেন। তার কবি প্রতিভার স্বকীয়তা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কি আসছে? প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে একটা তুলনা পাবে তোমরা। রবীন্দ্রনাথের রোমান্টিসিজম, রবীন্দ্রনাথের রোমান্টিকতার মধ্যে বাস্তব অবাস্তবের ভেদরেখা সবসময় খুব একটা স্পষ্ট নয়, কিন্তু মোহিতলাল মজুমদারের রোমান্টিকতা সম্পূর্ণ বাস্তব নির্ভর, এটা খেয়াল রাখতে হবে। তার কবিতায় দেহের প্রতি উদগ্র আকর্ষণ বারবার উচ্চারিত হয়েছে, আর তাই তিনি পরিচিত হয়েছেন দেহবাদী কবি রূপে। খেয়াল রেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত পরিচিত হয়েছেন দুঃখবাদী কবি রূপে, যদিও সামগ্রিক বিচারে তাকে কিন্তু আমরা পুরোপুরি দুঃখবাদী বলতে পারি না। কিন্তু মোহিতলাল মজুমদার সামগ্রিক বিচারেই
দেহবাদী কবি, কারণ তার কবিতাগুলোর মধ্যে যে রোমান্টিসিজম সেটা পুরোপুরি দেহ নির্ভর, পুরোপুরি বাস্তব নির্ভর, এবং তার কবিতাগুলোর মধ্যে দেহের প্রতি যে প্রচণ্ড আকর্ষণ বারবার উচ্চারিত হয়েছে, সেই জন্যেই তাকে বলা হচ্ছে দেহবাদী কবি। তাহলে রবীন্দ্রনাথের যুগে তিনি আলাদা হয়ে যাচ্ছেন কোথায়? না, রবীন্দ্রনাথের যে রোমান্টিসিজম, রবীন্দ্রনাথের যে রোমান্টিকতা, চিত্রা বলো, সোনার তরী বলো, সেখানে যে জীবন দেবতার কথা তিনি আনছেন বা মানস সুন্দরীর কথা তিনি আনছেন, তার অস্তিত্ব আদৌ ছিল কিনা আমরা জানি না। ফলে বাস্তব অবাস্তবের ভেদরেখাটা এখানে স্পষ্ট নয়। কিন্তু মোহিতলাল মজুমদারের রোমান্টিসিজম সম্পূর্ণ বাস্তব নির্ভর, একদম দেহ নির্ভর সেই রোমান্টিসিজম, আর তাই তিনি পরিচিত হচ্ছেন দেহবাদী কবি রূপে। এবার এটারই সঙ্গে যেটা আসবে সেটা কি? সেটা হচ্ছে ভাবের বিন্যাস, সূচিবায়ুতার বিসর্জন এবং ছন্দের প্রয়োগ। এই তিনটের মধ্যে দিয়ে আমরা কবির আঙ্গিক সচেতনতার পরিচয় পাই। অর্থাৎ কবি তার কবিতা যখন সৃষ্টি করছেন, একজন স্রষ্টা, তিনি আঙ্গিকের প্রতি, অর্থাৎ ফর্মটা কিরকম হবে, শৈলীটা কিরকম হবে, তার প্রতি যে কতখানি সচেতন, সেটা আমরা বুঝতে পারছি কিভাবে? তিনি যেটা ভাবছেন সেটাকে যেভাবে তিনি বিন্যস্ত করছেন, এবং সমস্ত রকম সূচিবায়ুতা, যেটা বললাম যে তার রোমান্টিসিজম যদি বাস্তব নির্ভর হয়, দেহ নির্ভর হয়, তাহলে সেক্ষেত্রে সূচিবায়ুতা, অর্থাৎ এই শব্দ ব্যবহার করব না, ওই শব্দের ব্যবহার ঠিক বাংলা কাব্যের জন্য যায় না, কেউ করেনি, এই যাবতীয় সূচিবায়ুতাকে তিনি একেবারে জলাঞ্জলি দিয়েছেন এবং এমন এমন ছন্দ প্রয়োগ করেছেন যার মধ্যে দিয়ে যে কবি যথেষ্ট আঙ্গিক নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন, তার কবিতা তার ভাবনা অনুযায়ী রচিত হবে, এই আঙ্গিক সচেতনতার পরিচয় আমরা পাচ্ছি। আর কি পাচ্ছি? অঘোরপন্থী বলে একটি কবিতা রয়েছে। সেই কবিতায় কবি নিজেকে অঘোরপন্থী বলে অভিহিত করে দেহাত্মবাদের জয় ঘোষণা করেছেন। অর্থাৎ অঘোরপন্থী সাধক কারা? যারা একেবারেই দেহবাদী তন্ত্র সাধক, তাদেরকে বলা হয় অঘোরপন্থী। সুতরাং কবিও অঘোরপন্থী নামক কবিতায় তার কাব্য ভাবনাকে এবং তাকেও অঘোরপন্থী বলে চিহ্নিত করেছেন, যার ফলে সেখানেও দেহাত্মবাদের জয় ঘোষিত হয়েছে। অর্থাৎ কবি কিন্তু একটা বিশেষ ধারণা, একটা বিশেষত্ব নিয়েই তার কাব্য রচনা করে গেছেন, যে তিনি দেহবাদী কবি, দেহের প্রতি আকর্ষণ, দেহটা বাস্তব বিষয়, সুতরাং দেহটাকে অস্বীকার করে কিছু হবে না, এই যে বিষয়টা, এই দেহাত্মবাদ, এটাতেই কবি মোহিতলাল বিশিষ্ট হয়ে রয়েছেন। এবারে কি আসছে? কেবল দেহবাদ বা ভোগবাদী নয়, মানবতাবাদের দীপ্ত প্রকাশও কবির কালা পাহাড়ের মতো কবিতায় দেখা যায়। সেখানে তিনি কি বলছেন? মঠ, মন্দির, পূজার্চনা, দেবতাকে উপেক্ষা করে কেবল মনুষ্যত্বের জয় গান গাইতে বলছেন। নাই ব্রাহ্মণ ম্লেচ্ছ যবন, নাই ভগবান ভক্ত নাই, যুগে যুগে শুধু মানুষ আছে রে, মানুষের বুকে রক্ত চাই। সমস্ত রকম ভাবালুতা, সমস্ত রকম কোমলতাকে বর্জন করে যুক্তি পরম্পরার শৃঙ্খলে তিনি কবিতাকে বেঁধেছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কবি মোহিতলালের কাব্যেও আমরা মানবতাবাদের প্রকাশ পাচ্ছি, রবীন্দ্রনাথের মধ্যেও পাচ্ছি, এবং আমরা প্রথমে যাকে নিয়ে আলোচনা করলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তার মধ্যেও পাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথ এবং যতীন্দ্রনাথ
এদের মানবতাবাদটা কেমন? মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান। মোহিতলাল মজুমদার এইখানেই এদের দুজনের থেকে আলাদা হয়ে যাচ্ছেন। কিভাবে? তিনি দেহবাদী কবি, নিশ্চয়ই সেটা তিনি জোরালো গলায় স্বীকারও করছেন। ভোগবাদের কথাও তার কবিতায় আমরা পাচ্ছি, এবং যে মানবতাবাদের জয়গান তিনি করছেন সেখানে কিন্তু শুধু মানুষের কথা। সেখানে কিন্তু আমরা রেফারেন্স হিসেবে যে কবিতাটার কথা আনলাম, কালা পাহাড় বলে যে কবিতাটা, সেইখানটায় তিনি উপেক্ষা করছেন কোন কোনগুলোকে? সমস্ত রকম ধর্মস্থান, মঠ, মন্দির সব কিছুকে উপেক্ষা করছেন। পূজা অর্চনা সব কিছুকে উপেক্ষা করছেন। দেবতা সব কিছুকে উপেক্ষা করছেন, করে কেবল মনুষ্যত্বের জয়গান গাইছেন। ব্রাহ্মণ নেই, ম্লেচ্ছ বলে কিছু হয় না, জবন নেই, ভগবান নেই, ভগবানের ভক্তও নেই, শুধু মানুষ হিসেবেই মানুষের পরিচয়, এবং সেই মানুষের বুকে রক্ত চাই, যাতে মনুষ্যত্ব এই ধর্মটাই প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং মোহিতলাল মজুমদার সমস্ত রকম কল্পনা বিলাসিতা, সমস্ত রকম ভাবালুতা, কোমলতাকে বর্জন করে একদম যুক্তি দিয়ে গুছিয়ে তার কবিতাকে ভাবের বিন্যাসে বিন্যস্ত করেছেন। এবার আমরা কি দেখব? মোহিতলাল মজুমদার, তাহলে আমরা বুঝতেই পেরে গেলাম যে সমস্ত রকম ভাবালুতা, সমস্ত রকম কোমলতাকে বর্জন করে যুক্তি পরম্পরার শৃঙ্খলে কাব্য রচনার স্রষ্টা। তাহলে তার কবিতায় আমরা কি পাচ্ছি? ভাবের গাম্ভীর্য থাকবে, এবং যেহেতু ভাব গম্ভীর সেই জন্যই ভাষাটাও ওজস্বী, অর্থাৎ যথেষ্ট ওজনদার গম্ভীর ভাষা। এবং ওজনদার গম্ভীর ভাষা হওয়া সত্ত্বেও আবেগের তীব্রতা কিন্তু সেখানে অক্ষুণ্ণ রয়েছে। সেইগুলোকে অক্ষুণ্ণ রেখেই কবি মোহিতলাল অপূর্ব শিল্প গুণান্বিত সনেট রচনা করেছেন। দেবেন্দ্রমঙ্গল আমরা এইমাত্র পেলাম। যুক্তিবাদের প্রতিষ্ঠা, ইন্দ্রিয় অনুসারী জীবন ভাবনা এবং ক্লাসিক ধর্মী ধ্রুপদী সাহিত্য যাকে আমরা বলি, সেই ধরনের কাব্য রচনার কারণে হয়ে উঠেছেন আধুনিক কবিদের মধ্যে অগ্রগণ্য। তাহলে এইখানেই মোহিতলাল মজুমদার হয়ে উঠছেন, অর্থাৎ তার কবিতায় আমরা ভাব গাম্ভীর্য পাব। ভাব গাম্ভীর্যকে অনুসরণ করে ভাষা যথেষ্ট ওজস্বী তেজময় ভাষা, কিন্তু আবেগের তীব্রতা আছে সেই ভাষাতে। যুক্তিবাদের প্রতিষ্ঠা করেছেন, যেহেতু তিনি দেহবাদী কবি, ভোগবাদী কবি, তার রোমান্টিসিজম সম্পূর্ণ বাস্তবনিষ্ঠ, তাই ইন্দ্রিয় অনুসারী জীবন ভাবনা এবং ধ্রুপদী সাহিত্য রচনা করেছেন, যে সাহিত্য ক্লাসিক সাহিত্য। সেই জন্যই মোহিতলাল মজুমদার রবীন্দ্রেতর কবিদের মধ্যে অগ্রগণ্য হয়ে উঠছেন। এটা তাঁর কবি প্রতিভার বৈশিষ্ট্য। ক্লিয়ার সবার কাছে? তাই প্রত্যেকের থেকে প্রত্যেকে কিভাবে আলাদা হয়ে যাচ্ছেন সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে একই যুগে তারা কন্টেম্পোরারি, সমসাময়িক, প্লাস রবীন্দ্র প্রভাবও কিন্তু কাজ করছে। সেই সমসাময়িক হয়েও রবীন্দ্র বৃত্তের মধ্যে অবস্থান করেও তারা কিভাবে রবীন্দ্র প্রভাব থেকে কিছুটা হলেও মুক্ত, এবং পরস্পরের থেকে কোথায় তারা স্বতন্ত্র, সেই দিকগুলো আমরা আলোচনা করতে করতে যাচ্ছি। এবারে আসছেন রবীন্দ্রেতর কবিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যিনি, তিনি অর্থাৎ কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের সঙ্গে যার নাম একই সঙ্গে উচ্চারিত হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কারণ রবীন্দ্রেতর কবিদের মধ্যে
বিষয়ের দিক থেকে বা আঙ্গিকের দিক থেকে বা ভাবের দিক থেকে, সমস্ত কিছুর দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছেন কাজী নজরুল ইসলাম। আমরা তাঁর সম্পর্কে এবার প্রাথমিক কিছু কথাবার্তা দেখে নেব। কাজী নজরুল ইসলাম স্বয়ং, তার অনেক কাব্যগ্রন্থই আছে, তার মধ্যে আমি মাত্র 3টি কাব্যগ্রন্থের প্রচ্ছদের ছবি তোমাদের কাছে এনেছি: অগ্নিবীণা, বাঁধনহারা, সর্বহারা। কাজী নজরুল ইসলামের জীবৎকাল দেখে নাও 1898 থেকে 1976। এবারে আমরা দেখব তার কাব্যগ্রন্থ বা তার সৃষ্টি সম্ভার। খেয়াল করবে যে রবীন্দ্রেতর যে 3জন কবিকে নিয়ে আমরা আলোচনা করছি, তার মধ্যে প্রথম 2জন শুধু কাব্যগ্রন্থই সৃষ্টি করেছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি যেরকম কাব্যগ্রন্থ সৃষ্টি করেছেন, সেরকম উপন্যাসও রচনা করেছেন, গল্পও রচনা করেছেন, গীতি সংকলনও আছে তার। কেমন? কাব্যগ্রন্থের মধ্যে কি কি পাচ্ছি? অগ্নিবীণা 1922 সালে প্রকাশ, দোলন চাঁপা 1923, বিষের মাসি 1924। দেখো পর পর 22, 23, 24। ছায়ানট 1924, সাম্যবাদী 1925, সর্বহারা 1926, ফণিমনসা 1927, সিন্ধু হিন্দোল 1927। 1922 থেকে শুরু করে পর 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 এতগুলো কাব্যগ্রন্থ তিনি সৃষ্টি করেছেন, এবং তারই ফাঁকে ফাঁকে রচনা করেছেন বাঁধনহারা, কুহেলিকার মতো উপন্যাস, রিক্তের বেদন, শিউলিমালার মতো গল্প, এবং তার গীতি সংকলনের মধ্যে রয়েছে বুলবুল, চোখের চাতক, গীতি শতদল প্রভৃতি। এই হলো তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের যেটুকু জানতেই হবে, একদম প্রাথমিক কিছু কথাবার্তা। এবারে আমরা দেখব যে রবীন্দ্রেতর কবিদের মধ্যে তিনি কিভাবে স্বতন্ত্র স্থান অধিকার করছেন। রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে, রবীন্দ্রেতর অন্যান্য কবিদের প্রভাব মুক্ত হয়ে তিনি কিভাবে স্বকীয়তায় বিশিষ্ট হয়ে উঠছেন, সেই দিকটি আমরা আলোচনা করব। বলাই হচ্ছে যেটা, যে বাংলা সাহিত্যে কবি কাজী নজরুল ইসলাম পরিচিতই হচ্ছেন বা আবির্ভূতই হচ্ছেন বিদ্রোহী কবি রূপে। কেন? তার এই যে বিদ্রোহ, এখানে একটু বানানটা দেখে নেবে, আমি এখানে ঠিক করে দিচ্ছি। তার এই বিদ্রোহের পিছনে দেশাত্মবোধের প্রেরণা যেমন ছিল, তেমনি যাবতীয় অর্থনৈতিক অব্যবস্থা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। উদ্ধৃতি এনেছি: বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব ক্ষান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। তাহলে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন? একে, আমাদের দেশ তখন পরাধীন, ইংরেজ শাসনের অধীনে, শাসনের নামে আমরা শোষিত হয়ে চলেছি, ফলে দেশাত্মবোধ কাজ করছে তার মধ্যে। এই পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য তিনি বিদ্রোহের, বিপ্লবের ডাক দিচ্ছেন। সেটা তো একটা বড় দিক আছেই, রাজনৈতিক কারণ যেটা, কিন্তু তারই পাশাপাশি দেশের মধ্যে যে অর্থনৈতিক অব্যবস্থা, যে অসাম্য, সামাজিক ক্ষেত্রেও যে বৈষম্য তিনি দেখছেন,
সেই সমস্ত কিছুর বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করছেন। অর্থাৎ তাঁর বিদ্রোহ কেবলমাত্র রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তাঁর বিদ্রোহ সকল কিছু, যে বৈষম্য, যে শোষণ, যে অত্যাচার, উৎপীড়ন, তার বিরুদ্ধে। আর সেই জন্যেই তিনি পরিচিত হচ্ছেন বিদ্রোহী কবি রূপে। এবং তিনি কি বলছেন? বিদ্রোহী রণক্লান্ত, তিনি সেই দিন ক্ষান্ত হবেন, সেই দিন তিনি শান্ত হবেন, যেদিন কোনো উৎপীড়িত, কোনো অত্যাচারিতের কান্নার রোল আকাশ বাতাসকে ধ্বনিত করবে না। এবারে কি হচ্ছে? বিদ্রোহের কবি হিসেবে যৌবন বন্দনা তার কবিতার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল। কারণ দেশের যুব সম্প্রদায় পারে বিপ্লব আনতে। বিপ্লবের জয়গান যখন করছেন, তখন তার অবিচ্ছেদ্য, তার অঙ্গাঙ্গী অঙ্গ হিসেবে তিনি যুব সম্প্রদায়েরও বন্দনা গান করছেন। দেশের যুব সম্প্রদায়কে তিনি বিপ্লব ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করতে কি লিখছেন? আবার আমি এখানে উদ্ধৃতি এনেছি, জাগরে জোয়ান, ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি। অর্থাৎ ইংরেজ সরকার যে শান্তির আশ্বাস দিচ্ছে, যে হ্যাঁ, ভারতীয়দের মধ্যে, ইংরেজদের মধ্যে কোনো রকম বৈষম্য থাকবে না, হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো রকম অসাম্য থাকবে না, অর্থনৈতিক ক্ষেত্রেও সমতা প্রতিষ্ঠিত হবে। এই সমস্ত ভুয়ো মিথ্যে শান্তির বাণী শুনে আর ঘুমিয়ে থেকো না। এবার দেশের জওয়ানরা, যুব সম্প্রদায়, তোমরা জেগে ওঠো, কারণ তোমরাই বিপ্লব আনতে পারো। প্রচলিত যে প্রথা, প্রচলিত যে নিয়ম, যে রীতি, যে সিস্টেম, সেই সমস্ত কিছুকে বদলে নতুনভাবে দেশ তোমরাই গড়তে পারো। সেজন্য যখন বিদ্রোহের বাণী শোনাচ্ছেন, তারই অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যৌবন বন্দনাও তাঁর কাব্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে কি আসছে? এরপরে আমরা দেখছি যে কবি যেমন বিদ্রোহী কবি রূপে আবির্ভূত হচ্ছেন, পরিচিত হচ্ছেন বাংলা কাব্য সাহিত্যের জগতে, তেমনি দোলন চাঁপার মতো কবিতাও আছে, যেখানে কবির প্রেমের অনুভূতি, সৌন্দর্যের অনুভূতি, যৌবনের আবেগ, তারই পাশাপাশি শিশু মনের উপযোগী কল্পনা নির্ভর কবিতাও কিন্তু লিখছেন। অর্থাৎ ভার্সেটাইলিটি, কেবলমাত্র একটা কিছুর মধ্যেই সীমাবদ্ধ না হয়ে থাকা, এটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের স্বকীয়তা। যে সেখানে তিনি কি করছেন? সেখানে তিনি প্রথমেই তার প্রধানতম পরিচিতিটাই হচ্ছে তিনি বিদ্রোহী কবি। এবং সেই বিদ্রোহ কেবল রাজশক্তির বিরুদ্ধে নয়, কেবল ইংরেজদের বিরুদ্ধে নয়, যাবতীয় অসাম্য, বৈষম্য, পীড়ন, অত্যাচার, সমস্ত কিছুর বিরুদ্ধে তার বিদ্রোহ। এরপরে সেই বিদ্রোহের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আসছে যৌবনের জয়গান। কারণ দেশের যুব সম্প্রদায়, যুবকরাই পারে প্রচলিত ঘুণ ধরা ব্যবস্থাটাকে বদলে একটা নতুন সমাজ, একটা নতুন কাঠামো গড়ে তুলতে। সেটা পাচ্ছি ডেফিনেটলি। তেমনি আবার দোলন চাঁপার মতো কবিতাও পাচ্ছি, যেখানে কবির যে প্রেমিক সত্তা, তার যে সৌন্দর্যের প্রতি ব্যাকুলতা, মুগ্ধতা, যৌবনের আবেগ, সেটাও ধরা পড়ছে। আবার শিশু মনের উপযোগী কল্পনা নির্ভর বিভিন্ন কবিতাও কিন্তু আমরা পাচ্ছি। এবারে যেটা কাজী নজরুল ইসলামের আর একটা ভীষণ ভীষণ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অনন্য সাধারণত্ব, সেটা হচ্ছে শব্দ ব্যবহার। শব্দ ব্যবহার বিষয়ে কাজী নজরুল সহজ স্বাচ্ছন্দ্য অনুভব করতেন, আর সেই জন্যই ভাব অনুযায়ী শব্দ প্রয়োগ করেছেন। আরবি, ফার্সি, হিন্দি
এর পাশাপাশি অনায়াসে ব্যবহার করেছেন তদ্ভব শব্দ বা একান্ত নিজস্ব দেশি শব্দ। অর্থাৎ যখন যেরকম কবিতা লিখছেন সেই কবিতার বিষয়, সেই কবিতার ভাব অনুযায়ী শব্দ চয়নে কাজী নজরুল ইসলাম যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন। সেখানে কিন্তু কোনো রকম ছুঁত মার্গ, কোনো রকম বাছবিচার তিনি করছেন না। দেশি শব্দ প্রয়োগ করছেন, তদ্ভব শব্দ অর্থাৎ যেটা সংস্কৃত থেকে প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে আসছে সেই তদ্ভব শব্দ, আবার প্রয়োজন অনুযায়ী প্রচুর প্রচুর আরবি, ফার্সি, উর্দু, হিন্দি শব্দের প্রয়োগও করছেন। কারণ তার কাছে মূল কথাটাই হচ্ছে যে কতটা সহজে, কতটা সুন্দরভাবে, যথাযথভাবে আমি আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারবো। তার জন্য যেরকম শব্দের দরকার সেরকম শব্দের ব্যবহারই করা হবে। এরপরে এসো একই জিনিস ছন্দ সৃষ্টিতে, বিশেষত চটুল ছন্দে নানা প্রকার বৈচিত্র্য আনছেন তিনি। তাতেই আমরা তার কবি প্রতিভার পরিচয় পাই। বাবুদের তালপুকুরে, হাবুদের ডালকুকুরে, জাস্ট এই ছোট্ট দুটো লাইন বললাম মানেই তোমাদের ছোটবেলায় পড়া, প্রত্যেকেই কবিতাটা পড়েছো, আবার তোমরা নিশ্চয়ই সেই ছোটবেলায় ফিরে যেতে পারছো। অর্থাৎ এই যে চটুল ছন্দ, একদিকে তিনি যেমন বলছেন বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব ক্ষান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। এই রকম কবিতা যিনি লিখছেন তিনি কিন্তু আবার শিশুদের উপযোগী করে শব্দ ব্যবহার করে চটুল ছন্দ, দ্রুত লয়ের ছন্দ ব্যবহার করছেন। বাবুদের তালপুকুরে, হাবুদের ডালকুকুরে, ঠিক এরকম ছড়ার ছন্দ যেটা, ফলে শব্দ ব্যবহার বলো, ছন্দ চয়ন বলো, সেই সমস্ত কিছুর মধ্যে এত এত বৈচিত্র্য আনছেন বলেই কাজী নজরুল ইসলাম রবীন্দ্রেতর কবিদের মধ্যে সর্বাধিনায়কের আসন অধিকার করতে পারছেন। এরপরে আমরা চলে যাব এই সমগ্র অধ্যায়টি থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নোত্তর আলোচনায়। 1 নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে, রবীন্দ্রেতর কবি বলতে মূলত কাদের বোঝানো হয়? এদের মধ্যে যে কোনো একজনের কবি প্রতিভার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটাকে তুমি অনায়াসেই 2+3 তে ভাগ করতে পারো। একটা 5 মার্কসের কোয়েশ্চেন 2+3। রবীন্দ্রেতর কবি যেটা পড়াতে পড়াতে বলেছিলাম, অনেকেই রয়েছেন, কিন্তু মূলত কাদের বোঝানো হচ্ছে? যে 3 জনের কথা বললাম সেই 3 জনের নাম তুমি আনছো, সেজন্যই 2 মার্কস। এবার তোমার কাছে চয়েস দেওয়া হচ্ছে, অপশন দেওয়া হচ্ছে যে এদের মধ্যে যে কোনো একজনের কবি প্রতিভার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এখানে কিন্তু শুরুতেই কবি প্রতিভার বৈশিষ্ট্যে চলে যাবে না, প্রথমে তার কাব্যগ্রন্থগুলোর নাম আনবে, তারপরে যেরকম ভাবে আমি পড়ালাম এতক্ষণ ধরে সেরকম ভাবে কবি প্রতিভার স্বকীয়তা বা বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করবে। নেক্সট বলা হচ্ছে দেহবাদী কবি কাকে বলা হয়? দেহবাদী কবি কাকে বলা হয়? কাব্যগ্রন্থগুলির নাম লিখে তার কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো। এখানেও 5 মার্কস করা হয়েছিল, এটাকে আমি স্প্লিট করছি, একই রকম ভাবে আমি স্প্লিট করছি, 2+3 = 5। দেহবাদী কবি কাকে বলা হয় শুধু নামটা দেওয়াই তার মানে যথেষ্ট নয়, সেখানে কি করতে হবে, রবীন্দ্রনাথের রোমান্টিকতার ভাবনা যেখানে বাস্তব অবাস্তবের ভেদরেখা স্পষ্ট করতে পারছে না, সেখানে কবি মোহিতলালের রোমান্টিসিজম যে পুরোপুরি বাস্তব নির্ভর, সেখানে দেহের প্রতি যে প্রচণ্ড আকর্ষণ এবং সেই রোমান্টিসিজমে দেহটাই যে প্রধান, এই বাস্তব বিষয়টাকে তিনি অস্বীকার করেননি।
সেই জন্যেই তাকে দেহবাদী কবি বলা হচ্ছে। এই ব্যাখ্যাটা করে দেবে, কারণ তার জন্যই তোমাকে 2 নম্বর দেওয়া হয়েছে। এরপর বলেই দেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থগুলোর নাম লিখে, কাব্যগ্রন্থের নাম কিন্তু অবশ্যই দরকার, কাব্যগ্রন্থগুলোর নাম লিখে তার কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, তাহলে কাব্যগ্রন্থের নামগুলো লিখবে, দিয়ে তারপরে কাব্য বৈশিষ্ট্যের স্বকীয়তা কোথায় কোথায় এসেছে। তিনি দেহবাদী কবি, ভোগবাদী কবি, তার যে মানবতাবাদ সেখানে ঈশ্বর পর্যন্ত উপেক্ষিত হয়েছেন, শুধু মানুষেরই জয়গান গাওয়া হয়েছে। এই জায়গাগুলো আনতে হবে তোমাকে। এবারে 3 নম্বর কোয়েশ্চেনে যাব, বিদ্রোহী কবি কাকে বলা হয় এবং কেন। তাহলে কোয়েশ্চেনটা এখানে আরো স্পষ্ট হয়ে গেল। এখানে যেরকম ছিল দেহবাদী কবি কাকে বলা হয়, মার্কস ছিল 2, সেখানে তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে একটু ব্যাখ্যা করে দিতে হবে। এখানে কিন্তু কোয়েশ্চেনটাই বুঝিয়ে দিয়েছে যে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে বিদ্রোহী কবি কাকে বলা হয়, নামটা বললে, তাহলে তার যে বিদ্রোহ সেটা যে কেবলমাত্র পরাধীনতার কারণে তা কিন্তু নয়, যাবতীয় অর্থনৈতিক অব্যবস্থা এবং সামাজিক বৈষম্য সমস্ত কিছুর বিরুদ্ধে। তাহলে পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে স্বাধীনতা আনতে হলে বিদ্রোহ দরকার, অর্থনৈতিক অব্যবস্থা দূর করতে হলে বিদ্রোহ দরকার, সামাজিক বৈষম্য ভেদ বিভেদ কাটাতে হলেও বিদ্রোহ দরকার। এই সার্বিক ভাবেই যে কবি বিদ্রোহের বাণী শোনাচ্ছেন, তাই জন্যেই তাকে বলা হচ্ছে বিদ্রোহী কবি। এবার এখানেও বলা হচ্ছে পার্ট কোয়েশ্চেন, তার কবি প্রতিভার স্বকীয়তা। স্বকীয়তা মানে নিজস্বতা। প্রত্যেক কবি, যেটা আমি পড়াতেও বলেছিলাম, প্রত্যেক কবি প্রত্যেকের থেকে আলাদা হয়ে যাচ্ছেন কোথায়, তোমাকে সেইগুলো কিন্তু বুঝে বুঝে লিখতে হবে। অর্থাৎ কাজী নজরুল নিশ্চয়ই বিদ্রোহী কবি, সেই বিদ্রোহের চেতনার সঙ্গেই যৌবন বন্দনা জুড়ে রয়েছে। তারই পাশাপাশি তার যে প্রেমাবেগ, তার যে সৌন্দর্যের অনুভূতি এবং শিশুদের জন্য উপযোগী কল্পনা নির্ভর কবিতা তিনি রচনা করছেন। শব্দের ব্যবহার, বিভিন্ন ধরনের শব্দ, যাতে ভাব যথাযথভাবে প্রকাশিত হতে পারে, এবং ছন্দ চয়ন যে বৈচিত্র্য, এই এতগুলো পয়েন্ট তোমাকে কিন্তু আনতে হচ্ছে। বুঝে পড়বে, তাহলেই দেখবে যে তোমার মনে রাখতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। মুখস্থ করতে যেও না, কারণ আমার ভাষা তোমার ভাষা আলাদা হতেই পারে। পয়েন্টগুলো যদি বুঝে নাও যে কে কোথায় কার থেকে স্বতন্ত্র, তাহলেই দেখবে পরীক্ষার সময় তোমার কোনো অসুবিধে হচ্ছে না। 4 নম্বর কোয়েশ্চেনটা একদম ফ্ল্যাট 5 মার্কসেরই একটা কোয়েশ্চেন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবি প্রতিভার মূল্যায়ন করো। তার মানে সেখানেও তোমাকে কাব্যগ্রন্থগুলোর নাম লিখে তার কাব্য বৈশিষ্ট্যের যে অনন্য সাধারণত্ব সেইটা উল্লেখ করতে হচ্ছে। এবার সবকটা কোয়েশ্চেনই তোমরা খেয়াল করছো 5 মার্কসের, কারণ সেকেন্ড সেমিস্টারে বলাই হয়েছে কোনো 1 মার্কের কোয়েশ্চেন থাকবে না, সব 5 মার্কসেরই থাকবে। হয় 2+3, 3+2 এরকম ভাবে, বা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে। কেমন? তাহলে এইখানেই আমার আজকের আলোচনা শেষ হলো। চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো ডাউট থাকে বা কোয়ারি থাকে, আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও, আমি কমেন্ট বক্সে সেখানে রিপ্লাই দিয়ে দেব, বা সরাসরি আমার সঙ্গে টপমেটে যোগাযোগ করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশানের তলাতে দেওয়া থাকছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও যারা এখনো করোনি, যাতে 11 সংক্রান্ত যখনই ভিডিওগুলো পোস্ট হচ্ছে সেগুলো তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যায়, পড়াশোনাটা ঠিক মতো যাতে তোমরা করতে পারো সিস্টেমেটিক্যালি। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।